তোমরা যারা নতুন মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছ, তোমাদের আন্তরিক অভিনন্দন। আজকে আমরা মেনলি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট কম্বিনেশান, কম্পিউটার বেস যে সাবজেক্টগুলো রয়েছে তার উপরেতে তোমরা আদার্স কী সাবজেক্ট কম্বিনেশান নিলে তোমাদের কি ফিউচার প্রসপেক্ট হতে পারে সেটা নিয়ে আজকে আমরা মেনলি ডিসকাস করব। আমার নাম ডক্টর অর্ণব কুমার ঘোষাল, আমি আশুতোষ কলেজে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখনকার দিনেতে কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড যে সাবজেক্টগুলো, এগুলোর মার্কেট ডিম্যান্ড প্রচণ্ড হাই। তো ডিফারেন্ট জায়গাতে, মানে যদি তোমাদের মনে হয় যে আইটি রেসপেক্টে মিনস আইটি ইন্ডাস্ট্রিতে তোমরা যাবে, সেদিকেও তোমরা যেতে পারো। তোমরা যদি মনে করো যে এডুকেশন সেক্টরেতে তোমরা জব করতে চাও, সেটাও তোমরা করতে পারো। তোমরা যদি মনে করো যে ইন ফিউচার গভর্নমেন্ট সেক্টরেতে তোমরা জব করতে চাও, সেটাতেও করতে পারো। এই নয় যে কম্পিউটার বেস যে সাবজেক্ট যদি আমরা নিই মানে তাহলে আমরা এইগুলো করতে পারবো। সাথে আমরা ট্র্যাডিশনাল যে জিনিসগুলোতে অভ্যস্ত, মানে লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে আমরা যে ট্র্যাডিশনাল যে সাবজেক্ট কম্বিনেশন সেটা নিয়েও আমরা যেরকম অভ্যস্ত সেই লাইনগুলোতেও আমরা যেতে পারবো। তো মেনলি আমি যেটা বলবো ফার্স্ট সেটা হচ্ছে সেট 1 মিনস সায়েন্স স্ট্রিমের জন্যে। তো এখানেতে তোমরা যারা কম্পিউটার সায়েন্সের ওপর বেস করে পড়তে চাইছো, যাদের হয়তো এইরকম কোনো প্রসপেক্ট তোমরা চাইছো যে আমরা হয়তো ইন ফিউচার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করব। তো অবভিয়াসলি বিটেক করতে গেলে বা বিটেক করতে গেলে তোমাদেরকে জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টের জন্য তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তো নিতেই হচ্ছে, এর বাইরে তো তোমাদের কোনো নেই। এবং এই যে তারপরেতে যে এক্সট্রা একটা যে সাবজেক্ট নিতে হবে মিনস ফোর্থ সাবজেক্ট, সেখানেতে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে বায়োলজিটাকে অপ্ট আউট করে দিয়ে সেখানেতে তোমরা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেটা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই দুটো যে কোনো একটা তোমরা চয়েস করতে পারো। তাহলে যদি এইটা তোমরা করো, এইটা যেটা তোমার কমস অর কমা দুটোর মধ্যে যে কোনো একটা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এটা যদি তোমরা নাও, তাহলে যেটা করতে পারবে সেটা হচ্ছে এই প্রসপেক্টগুলো তোমরা বিটেক করতে পারবে ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। দুটো যদিও সেপারেট ডিসিপ্লিন, বাট তোমরা জয়েন্টের সময় ওরকম দেখতে পাবে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তোমরা অপ্ট করতে পারবে, তোমরা ইনফরমেশন টেকনোলজি অপ্ট করতে পারবে, এইরকমটা। তো ইনিশিয়ালি তোমরা বিটেক করবে, দেন আফটার দ্যাট তোমরা মাস্টার ডিগ্রি হিসেবে যেটা করতে পারো সেটা হচ্ছে এমটেক অথবা এমএস করতে পারো। অ্যান্ড দেন তোমাদের যদি মনে হয় যে জব করবে, জবের দিকে আসতে পারো, বা তোমাদের যদি মনে হয় যে আমরা আরও হায়ার স্টাডিজে যাবো, দেন ইউ ক্যান গো ফর পিএইচডি অ্যান্ড দেন আফটার দ্যাট পোস্টডক। এগুলো আরও পরের কথা, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। বাট উচ্চ মাধ্যমিকের পরেতে তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যে বিটেক, এই ডোমেনটা তোমাদের কাছে খোলা আছে। এবার একটাই জায়গা যে তোমরা যদি বিটেক করতে চাও, অবভিয়াসলি আমাদের একটা ইচ্ছা থাকে যে আমরা গভর্নমেন্ট কোনো জায়গা থেকে করব, ভালো জায়গা থেকে, আইআইটিতে হয়তো আমরা চেষ্টা করব প্রথম। যদি না হয় দেন আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইনস্টিটিউটগুলো আছে যেখানেতে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় সেইগুলো আমরা দেখি। অ্যান্ড দেন তারপরেতে তো প্রাইভেট জায়গাগুলো রয়েছে। বাট সেক্ষেত্রে কিন্তু একটাই জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে জয়েন্টে কিন্তু খুব ভালো র্যাঙ্ক করতে হবে। এইবার হয়তো এরকম হলো যে জয়েন্টে কারোর কোনো একটা কারণেতে র্যাঙ্ক একটু পেছনের দিকে হলো, খুব সামনের দিকে হলো না, এবং হয়তো যে ইনস্টিটিউটে সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি অপ্ট করতে চাইছে সেই জায়গাতে সে পেল না। তো তখন আরও একটা অপশান তার কাছে খোলা থাকছে, সেটা হচ্ছে যে এখন এনইপিতে যে আমাদের যে আন্ডার গ্র্যাজুয়েট যে কলেজগুলো আছে সেখানেতেও কিন্তু বিটেকের মতো 4 ইয়ার বিএসসি মেজর ইন কম্পিউটার সায়েন্স অনার্সটা এখন নতুন এই যে কারিকুলাম এসছে জাতীয় শিক্ষানীতি, তো সেখানেতে এই অনার্সটাকে নতুন করে নামকরণ করা হয়েছে যে মেজর, বিএসসি মেজর। তো তোমরা সেখানেতে বিএসসি মেজর করতে পারো 4 ইয়ার্সে। তো
এখনকার এই যে 4 ইয়ার যে বিএসসি মেজর যেটা ইন কম্পিউটার সায়েন্স, তার সাথে বিই বিটেকের খুব একটা বেশি কিন্তু ডিফারেন্স নেই। আগে যেটা ছিল সেটা হচ্ছে বিএসসিটাকে 3 ইয়ার্স আমরা পড়িয়ে এসেছি, বাট এখন কিন্তু 4 ইয়ার্স। সো ইট ইজ ইকুইভ্যালেন্ট টু বিই বিটেক। বিই বিটেকে যেরকম তোমার সামার ইন্টার্নশিপ রয়েছে বিএসসি অনার্সে, মানে তোমার যে মেজর যেটা সেখানেও তোমার রয়েছে, এবং তারপরেতে তুমি যে ইনস্টিটিউটে যাবে সেখানেও তো কিন্তু তোমার প্লেসমেন্টের সুযোগ আছে। এখন তারপরেতে তোমরা হায়ার স্টাডিজ হিসেবেতে এমএসসি করতে পারো। যদি বিএসসি মেজর নাও দেন অনলি তোমরা কিন্তু এমএসসিটা করতে পারবে। আর একটা অপশান আছে, সেটা হচ্ছে যে যদি তোমরা বিএসসি অনার্স পেলে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা তখন বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, এটা নিয়েও তোমরা কিন্তু ফার্দার স্টাডি করতে পারো আফটার ইয়োর এইচএস এক্সামিনেশান। তো বিসিএ করবে, বিসিএর পরেতে কিন্তু এমএসসি তোমরা করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তখন তোমাদেরকে এমসিএ করতে হবে। কিন্তু যারা বিএসসি মেজর করবে তারা কিন্তু এমএসসিও করতে পারবে, আবার যদি মনে হয় এমএসসি করবো না এমসিএ করবে, তাহলে তোমরা এমসিও করতে পারো। কাজেই বিএসসির ক্ষেত্রে কিন্তু দুটো অপশানই খোলা থাকছে হায়ার স্টাডিজের জন্য, এমএসসি এবং এমসিএ। কিন্তু তুমি যদি বিসিএটা করো তাহলে কিন্তু তুমি এমএসসি অ্যাজ এ হায়ার স্টাডিজ আর করতে পারবে না, তখন সেক্ষেত্রে তোমাকে এমসিএ করতে হবে। এরপরেতে এমএসসি বা এমসিএ যাই করো না কেন, তার পরের লাইনটা কিন্তু প্রত্যেকের কাছেই ওপেন, সেটা হচ্ছে এমটেক, এবং তারপরেতে তোমরা পিএইচডি যদি করো সেটা তোমরা করতে পারো। এই হচ্ছে যারা তোমরা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে প্রথম তোমাদের চয়েস, সামহাউ জয়েন্টের র্যাঙ্ক ঠিকঠাক হয়নি, সেই কারণের জন্যে তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে চাইছো, তো তখন তোমরা কিন্তু এই বিএসসি এই জিনিসটা করতে পারো। বাট তার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশনটা সেটা কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সাথে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা রাখতে পারো, নিয়ে তোমরা এগোতে পারো। এরপরেতে কি হয়, জব অপরচুনিটিস এই ডোমেনটাতে কি কি তোমার রয়েছে, সেটা হচ্ছে তোমরা পাবলিক সেক্টর যে অফিসগুলো রয়েছে, লাইক তোমরা ওএনজিসি, তারপরেতে তোমার ইসরো, এই যে গভর্নমেন্টের যে আছে ডিআরডিও, এই জাতীয় যে জায়গাগুলো, এইগুলোতে তোমরা কিন্তু বিই বিটেক করার পরেতে বা 4 ইয়ার বিএসসি যেটা রয়েছে মেজর, এটা করার পরেতে তোমরা কিন্তু গেট পরীক্ষা একটা হয় যেটা আইআইটিরা কন্ডাক্ট করে, তো সেইটা কোয়ালিফাই করে তোমরা কিন্তু ওই যে চাকরিগুলো, ওই চাকরিগুলোর জব ইন্টারভিউতে ডিরেক্টলি অ্যাপিয়ার করতে পারো। এছাড়া ব্যাংক আছে, ব্যাংকে তো তোমার ক্লারিক্যাল তো যে কোনো অনার্স গ্র্যাজুয়েট হলেই তুমি করতে পারবে, বাট এক্সট্রা কি অ্যাডভান্টেজ আছে যেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে আমরা যদি বিই বিটেক করি বা বিএসসি করি বা এমসিএ করি, যে অ্যাডভান্টেজগুলো পাওয়া যায় সেটা হচ্ছে যে একটা আলাদা আছে, সেটা হচ্ছে যে অফিসার আইটি বা ম্যানেজার আইটি ইনফরমেশন টেকনোলজি, এটা ব্যাংকে একটা স্পেশালাইজড ক্যাডার আছে, সেখানেতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু অফিসার র্যাঙ্কে, বা তোমার যেটা ব্যাংক ম্যানেজার যেটা প্রভিশনারি অফিসার যেটা আছে সেটাও তো তোমরা দিতে পারো, বাট সেটাতেও কিন্তু ওই সমস্ত অনার্স গ্র্যাজুয়েটরাও করতে পারে, তো সেখানেতে ডোমেনটা অনেকটা ওপেন। বাট তোমরা যদি ব্যাংকিংয়ে যদি ফোকাস করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই অফিসার আইটি যেটা রয়েছে বা ম্যানেজার আইটি, এই যে পোস্টের যে অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোবে তো সেইটা তোমরা দেখতে পারো। এছাড়া তোমার তো টিচিংয়ের খোলাই আছে রাস্তা, সেটা হচ্ছে যে তুমি যদি বিই বিটেক করো বা বিই বিটেকের পরেতে এমটেক করতে পারো, বা এখন তো প্রচুর স্কোপ আছে, সেটা হচ্ছে যে তুমি এমটেক নাও করতে পারো, তুমি বিই বিটেকের পরে পিএইচডিও করতে পারো, ইউজিসি সেটা অ্যালাউ করেছে। ইভেন তুমি বাইরেও চলে যেতে পারো, গিয়ে সেখান থেকে এমএস পিএইচডিও করতে পারো। তো যাই করো না কেন তুমি ফিরে এসে টিচিং লাইনে তুমি কিন্তু কলেজেস বা ইউনিভার্সিটিতে তুমি কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে আফটার ইয়োর পিএইচডি। বাট তুমি যদি মনে করো যে আমি পিএইচডি করব না, তার আগেই মানে আফটার কমপ্লিশন মাই এমএসসি অর এমটেক তুমি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াতে চাইছো, তাহলে তখন কিন্তু তোমাকে নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষাগুলো তোমাকে দিতে হবে। তবেই কিন্তু তুমি জব ইন্টারভিউয়ের জন্য, মিনস কলেজ বা ইউনিভার্সিটির যে জব ইন্টারভিউগুলো যখন হয়, হ্যাঁ, কিছু তোমার সরকারি কলেজগুলো যেগুলো সেগুলো তোমার পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে,
আর যেগুলো তোমার স্টেট এডেড যে কলেজগুলো সেগুলো তোমার ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন করে। তো এই দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমার নেট অথবা সেট এই দুটো যে কোনো একটা তোমার লাগবেই। এবার তুমি যদি মনে করো যে তুমি স্টেটের বাইরে কোনো কলেজেতে তুমি চাকরি করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার নেটটা তোমার লাগবেই। এই হচ্ছে মেন যে জায়গাটা। আর এরপরে তো তুমি যদি বিটেক করো, তারপরে তো ক্যাম্পাস প্লেসমেন্ট রয়েছে, তুমি আইটি সেক্টরে তুমি যেতেই পারো। এমএসসি, এমসিএ, বিসিএ এই সবগুলোর পরেতেই কিন্তু প্লেসমেন্ট দেওয়া হয়। এবং তোমরা যদি মনে করো যে আফটার ইয়োর গ্র্যাজুয়েশন তোমরা চাকরিতে যাবে, তো সেটা তোমার একদম বিএসসির পরেতে, মিনস আফটার 4 years অফ ইয়োর স্টাডি, তো তুমি সেইগুলোতে তোমরা যেতে পারো, তাতে কোনো অসুবিধে কিছু নেই। তাহলে এইটা যেটা আমরা ফোকাস করলাম সেটা হচ্ছে যে মেন যে জায়গাটা, তাহলে সাবজেক্ট কম্বিনেশন কি কি আমাদের থাকতে হচ্ছে, সেটা হচ্ছে যে কমস কমা সাথে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটাকে আমরা অপ্ট আউট করলাম। এইবার যদি কারোর যে জয়েন্ট দেওয়ার পরিকল্পনা নেই, যে আমি নর্মাল স্ট্রিম নিয়ে পড়বো, আমি ফিজিক্স আমি পারি না, কেমিস্ট্রি আমার অতটা ভালো লাগে না, বায়োলজি অতটা আমার ভালো লাগে না, আমি নিজের মতো করে সাবজেক্ট কম্বিনেশন চুজ করব যেটা আমার পক্ষে ইজিয়ার হবে, কিন্তু আমি চাইছি যে ইন ফিউচার আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ব, তাদের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে ইন ফিউচার আমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে চাই সায়েন্স স্ট্রিমের জন্যে, তাহলে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সটা কিন্তু কম্পালসারি। ম্যাথামেটিক্স কিন্তু তোমাদেরকে রাখতেই হবে। উইদাউট ম্যাথামেটিক্স তোমরা কিন্তু কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান যাই চাও না কেন তোমরা কিন্তু করতে পারবে না ফর দ্য সায়েন্স স্ট্রিম। তাহলে তোমাদেরকে কিন্তু ম্যাথামেটিক্সটা তোমাদের কম্পালসারি। এরপরে তাহলে কি করতে হবে, তোমাদের ম্যাথামেটিক্স কম্পালসারি রইল, কমস বা কমার মধ্যে যে কোনো একটা তোমরা নিচ্ছ, আর ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে রাখতেই হবে। কেমিস্ট্রি তোমরা চাইলে নিতে পারো, নাও নিতে পারো, বাট ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে নিতেই হবে, প্লাস এনি ওয়ান অফ দ্য অ্যাভেলেবেল সাবজেক্ট অফ ইউর চয়েস। চতুর্থটা তোমার যা খুশি ইচ্ছে তুমি নিতে পারো। তাহলে কি দাঁড়ালো, আমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে ইন ফিউচার এগোতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমি জয়েন্ট হয়তো দিতে চাইছি না, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে ম্যাথামেটিক্সটা আমার রাখতেই হবে সায়েন্স স্ট্রিমেতে, সাথে কম্পিউটার সায়েন্স তো আমি নিয়েই এগোতে চাইছি, তাহলে কম্পিউটার সায়েন্সটা আমি কিছুটা শিখে নিই ক্লাস 12-এতে। তাহলে তারপরেতে কি করব, ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্সের মধ্যে কোনো একটা সাবজেক্ট আমি রাখবো, প্লাস চতুর্থ যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা তোমার পছন্দের যে কোনো একটা সাবজেক্ট যেটা তুমি অ্যাভেলেবেল পাবে সেইটা। এর মধ্যে কিছু এক্সাম্পল আমরা এখানেতে দেখানোর চেষ্টা করেছি, যেমন কমস অর কমা এই দুটোর অর দেওয়া আছে, তুমি যে কোনো একটা নিতে পারো। ম্যাথস তুমি নিলে, ফিজিক্স নিলে, তোমার কেমিস্ট্রি নিলে, অথবা তোমার মনে হলো যে না ফিজিক্সটা আমার কাছে শক্ত, তাহলে তুমি কমস আর কমার মধ্যে যে কোনো একটা নিলে, ম্যাথ নিতে পারো, স্ট্যাট নিতে পারো, কারণ ফিজিক্স আর স্ট্যাটের মধ্যে যে কোনো একটা আমরা বলেছি। তাহলে ফিজিক্স আমার কাছে শক্ত লাগে, তাহলে আমি স্ট্যাটিস্টিক্স নিচ্ছি, স্ট্যাট, প্লাস কেমিস্ট্রি আমি নিলাম, বা কেমিস্ট্রি যদি আমার না মনে হয় তাহলে আমরা বায়োলজি নিলাম, বা আমার যদি মনে হয় যে না কেমিস্ট্রি আর স্ট্যাটিস্টিক্স এই দুটো আমার কাছে শক্ত লাগছে, তাহলে সেক্ষেত্রে ফিজিক্স বায়োলজি নিলাম। তার মানেতে এইগুলো যে কোনো একটা তোমরা পারমুটেশন কম্বিনেশন করতে পারো, কিন্তু একটাই শুধু জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সটা আমার থাকবে ফিজিক্স আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো একটা। এবার তোমার যদি মনে হয় যে আমার কম্পিউটার সায়েন্স আমি রাখবো না ক্লাস 12-এতে, কিন্তু আমি ইন ফিউচার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছি, সেটাও করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে তোমার কিন্তু ওই ম্যাথামেটিক্সটা থাকবে, সাথে ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো একটা তোমার থাকবে। তবে যদি ইন ফিউচার তোমাদের উদ্দেশ্য হয় যে কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা এগোতে চাও, তাহলে আমাদের যে সাজেশান হবে সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সটা কিছুটা বেসিক তোমরা ক্লাস 12 যে লেভেলটা হায়ার সেকেন্ডারি লেভেলেতে একটু জেনে রাখো, এটা তোমাদের পক্ষে সুবিধে হবে। আচ্ছা, এইটা যদি আমরা করি, যদি নিই, তাহলে কি হবে,
প্রথম কথা, আমাদের এখান থেকে জয়েন্টের যে অপশানটা, যে আমরা জয়েন্ট দিয়ে বিটেক যেটা আমরা আগে বললাম, এই জয়েন্টের অপশানটা কিন্তু আমাদের থেকে সরে গেল। তাহলে জয়েন্ট আমরা দিতে পারবো না। তাহলে আমাদের কাছে কি খোলা রইল? ওই সেকেন্ড যে অপশানটা, কি না, আমরা 4 ইয়ার্স বিএসসি মেজর, মানে যেটা আগে অনার্স ছিল, সেই জিনিসটাই আমরা করতে পারবো। সাথে যদি আমাদের মনে হয় যে আমি বিসি পড়বো না, আমি বিসিএ করব, তাহলে তোমরা বিসিও করতে পারো। দেন আফটার দ্যাট যদি বিএসসি করো মেজর, তাহলে কি করতে পারবে তোমরা? এমএসসি বা এমসিএ দুটো যে কোনো একটা তোমরা চয়েস করতে পারবে। কিন্তু যদি বিসিএ করো তাহলে কিন্তু সেক্ষেত্রে শুধু এমসিএই তোমরা করতে পারবে। আর তারপরেতে এমটেক তো করতেই পারবে, সেটা এমএসসি করো বা এমসিএ করো, দেন তোমার পিএইচডি রয়েছে, করতেই পারো। জবস এক্ষেত্রে তোমরা পাবলিক, যেটা আমি বললাম যে পিএসইউ যেগুলোতে রয়েছে, এইখানেতে অনেক সময় এমটেকের পরেতে তুমি অ্যাপ্লাই করতে পারবে পিএসইউগুলোতে। বাট ব্যাঙ্কসে কিন্তু তোমার যেহেতু এনি অনার্স গ্র্যাজুয়েট, সেক্ষেত্রে তুমি ক্লারিক্যাল লেভেল প্লাস তোমার যদি মনে হয় যে আমি প্রফেশনারি অফিসারের পরীক্ষা দেবো, সেটা দিতে পারো, প্লাস অফিসার আইটি যেটা স্পেসিফিক তোমার রয়েছে, যে বিএসসি, বিসিএ, এমটেক, বিটেক এদের সবাইকে অ্যালাউ করা হয় অফিসার আইটির জন্য। তাহলে সেক্ষেত্রে কী হলো, তোমার কম্পিটিটিভ যারা সেটা কমে যায়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই জাতীয় জবটা চুজ করতে পারো। আর টিচিং এর ক্ষেত্রে তোমাদের যেটা আমি আগে বললাম, যে তোমাদেরকে যেটা ইউজিসি যেটা কন্ডাক্ট করে, যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট দিতে হবে। তোমরা যদি আমাদের স্টেটের কোনো গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট এডেড কলেজের মধ্যে তোমরা চাকরি করতে চাও, বা যদি ইউনিভার্সিটিতেও চাকরি করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট, এই দুটো যে কোনো একটা তোমার লাগবে। হ্যাঁ, টিচিং লাইনের ক্ষেত্রে পিএইচডিটা কিন্তু প্রেফারেবল এখনকার সিনারিওতে এসে। আর আইটিতে তো তুমি আফটার বিএসসি বা এমএসসি তুমি যে ইনস্টিটিউটে পড়বে না কেন, সেখানেতেও তোমরা প্লেসমেন্ট পেতে পারো। বা কোম্পানিগুলো যেগুলো রয়েছে, আইটি কোম্পানিগুলো, তারা সবসময় অফ ক্যাম্পাস করে, মানে ওরা নিজেদের অফিসের রিক্রুটমেন্ট ড্রাইভটা করে। তো সেক্ষেত্রেও তোমরা সেখানেতেও পার্টিসিপেট করতে পারো। তবে অন ক্যাম্পাস মানে তোমার ইনস্টিটিউটে এসে যদি কোম্পানি রিক্রুটমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে জব পাওয়ার যে চান্সটা সেটা অনেকটা বেশি থাকে। এই হলো তোমার সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন আমরা যা বললাম। এইবার যেটা আমরা আসছি সেটা হচ্ছে সেট 2, মিনস কমার্স বেসড যারা তোমাদের হয়তো সায়েন্স নিয়ে পড়তে চাইছো না, কমার্স নিয়ে পড়তে চাইছো এখন, বাট তোমাদের হয়তো ইচ্ছে আছে যে পরবর্তীকালে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে আমরা পড়তে চাই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সটা কিন্তু কম্পালসারি তোমাদেরকে রাখতেই হবে, যেটা আমরা আগেও বলেছি সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে। কিন্তু মজার জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে তো ম্যাথামেটিক্স বলে কোনো সাবজেক্ট নেই, কিন্তু তোমরা যদি সাবজেক্ট কম্বিনেশনসগুলো দেখো, সেখানেতে তোমরা দেখবে তোমাদের কিন্তু একটা টপিক দেওয়া আছে, সেটা হচ্ছে বিজনেস ম্যাথামেটিক্স বলে একটা সাবজেক্ট দেওয়া আছে। তো তোমরা কিন্তু সেই সাবজেক্টটা তোমাদেরকে কিন্তু রাখতেই হবে। তাহলে তোমরা কি রাখতে পারো? তোমাদের ক্ষেত্রে কমা, কারণ তোমাদের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স নেই, শুধু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, তাহলে তোমরা কমা রাখতে পারো। সাথে বিএমবিএস, বিজনেস ম্যাথামেটিক্স, আর তোমার যেটা বিজনেস স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্টটা, সেটা তোমরা রাখলে, প্লাস আরও যে দুটো সাবজেক্ট অফ ইয়োর চয়েস, তোমার পছন্দ মতো তোমরা নিতে পারো, সেটা তোমার যেটা পছন্দ হতে পারে। আমরা এখানেতে দুটো এক্সাম্পল দেখিয়েছি, সেটা হচ্ছে যে কমাটা তো থাকছে, বিএমবিএস আমার থাকছে, সাথে আরও যে দুটো সাবজেক্ট, সেখানেতে তোমরা স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টেন্সি রাখতে পারো, বা তোমাদের যদি মনে হয় কেউ কস্টিং রাখতে পারো, অ্যাকাউন্টেন্সি রাখতে পারো, এইরকম বিভিন্ন কম্বিনেশন তোমাদের যেটা তোমাদের পছন্দ সেটা রাখতে পারো। বাট কমা সাথে তোমার বিজনেস ম্যাথামেটিক্স বা বিজনেস স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে কিন্তু নিয়ে পড়তেই হবে, সাথে তোমার চয়েসে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদেরকে নিতে হবে। এইটা যদি নিয়ে তোমরা পরবর্তীকালে এগোতে চাও, তাহলে তোমরা কি করতে পারো? তোমরা যেটা সুযোগ পাবে সেটা হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এইটা তোমরা করতে পারবে। এবং এই ব্যাচেলার ডিগ্রি করার পরেতে তোমরা এমসিএ করতে পারবে, মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং তারপরেতে তোমরা এমটেক করতে পারো, এবং তারপরে আরও হায়ার স্টাডিজে তোমরা পিএইচডি করতে পারো। এখন এখানে আরও একটা জায়গা, সেটা হচ্ছে যে এমসিএ করার পরেতে তোমরা
কিন্তু নেট পরীক্ষা বা সেট পরীক্ষা তোমরা দিতে পারো কলেজে পরীক্ষার জন্য টিচিং লেভেলেতে আসতে। আর যদি তোমাদের কারোর মনে হয় যে স্কুলে পড়াবো, তাহলে সেক্ষেত্রে তো তোমাদেরকে বিএড করতে হবে, সেটা একটা অন্য ডিসিপ্লিনে চলে গেল। আর ব্যাংকসে তো তোমরা বিসিএ করার পরে তো ব্যাংকে, যেটা আমি বললাম যে এনি গ্র্যাজুয়েট তোমরা ব্যাংকে ক্লারিক্যাল বা প্রফেশনারি অফিসারের করতে পারো, প্লাস অফিসার আইটি যেটা, সেখানে কিন্তু তোমাদেরকে এমসিএ দিয়ে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে। আর তারপরে তো তোমার তো আইটি ইন্ডাস্ট্রি, সে তো তোমার অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস দুটো হয়। অন ক্যাম্পাস মানে হচ্ছে তুমি যে ইনস্টিটিউটে ব্যাচেলার ডিগ্রি করছো, কোম্পানি সেখানে আসবে, এসে রিক্রুটমেন্ট ড্রাইভ করবে এবং সেখান থেকেই তোমার সিলেকশন হবে, জব সিলেকশনটা। তো সেক্ষেত্রে তোমার সুবিধে এই কারণেই জব পাওয়াটা, কারণ তোমার ওই কলেজের যে স্টুডেন্টরা আছে তারাই তোমার কম্পিটিটার। আর কোনো কারণে যদি তোমার পছন্দের কোনো কোম্পানি তুমি পেলে না, সেক্ষেত্রে তোমরা ওয়েবসাইট ফলো করতে পারো, বা তোমার যে ইনস্টিটিউটে পড়ছো সেখানকার প্লেসমেন্ট অফিসারও অনেক সময় তোমাদেরকে বলে দেবে, ইনফরমেশান দিয়ে দেবে যে এই কোম্পানি আজকে অফ ক্যাম্পাস করছে অমুক জায়গাতে। তো তখন তোমাকে কী করতে হবে, তাদের অফিসে যেতে হবে। কিন্তু সেখানেতে ব্যাপারটা হচ্ছে কম্পিটিশনটা একটু টাফ। তার কারণ হচ্ছে সেখানেতে শুধু তুমিই যাচ্ছ না, ডিফারেন্ট জায়গা থেকে কিন্তু তোমার স্টুডেন্টরা আসছে, তার যেই তোমার কম্পিটিটাররা কিন্তু বেড়ে যাচ্ছে, এইটাই, আর কিছু নয়। এবার তুমি যদি গুড এনাফ হও, তাহলে তুমি অবভিয়াসলি জব ইন্টারভিউ ক্র্যাক করতেই পারো, তাতে নিয়ে কোনো হয় নেই। এটা তোমার কনফিডেন্স লেভেল এবং তোমার সাবজেক্ট নলেজ কীরকম তার উপরেতে। কাজেই কম্পিটিটার আমার বাড়লো কি কমলো এটা ম্যাটার করবে না, যদি তোমার সাবজেক্ট নলেজ ঠিকঠাক থাকে। আর লাস্ট যেটা সেট 3, যারা হিউম্যানিটিস নিয়ে পড়বে বা আর্টস বেস সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে চাইছো, তাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা কম্পিউটার সায়েন্স অনার্সটা তোমরা পারবে না। তোমরা যেটা করতে পারো, তোমরা বিসিএ করতে পারো যদি ইন ফিউচার কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা পড়তে চাও। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ওই যেটা আমরা বলছি বারবার, ম্যাথামেটিক্সটা কিন্তু কম্পালসারি। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমাদের বিএমএসএস যে সাবজেক্টটা রয়েছে সেইটা, বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, এই সাবজেক্টটা তোমরা রাখতে পারো বিএমএসএস। সাথে তোমাদের কমা তো রইলই, প্লাস বাকি যে দুটো সাবজেক্ট, সেই দুটো সাবজেক্ট তোমার পছন্দ মতো, যেটা স্কোরিং হতে পারে, হাই স্কোরিং সাবজেক্ট তোমার মনে হয়, তো সেই দুটো সাবজেক্ট তোমরা নেবে। যেরকম একটা এক্সাম্পল আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে তুমি কমা নিলে তোমরা, তারপরেতে বিএমএসএস নিলে, সাথে নিউট্রিশন নিলে, আর সাথে সোশিওলজি নিলে। অথবা তোমরা কমা নিলে, বিএমএসএস নিলে, নিউট্রিশন নিলে, প্লাস সাইকোলজি তোমরা নিতে পারো। বা তোমাদের যদি মনে হয় যে না, নিউট্রিশনটা আমার পক্ষে টাফ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যানথ্রোপোলজি নিতে পারো, সাইকোলজি নিতে পারো। মোদ্দা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকবে, সাথে বিএমএসএস থাকবে। এবার বাকি দুটো সাবজেক্ট কী নেবো সেটা পুরোপুরি তোমাদের ওপরেতে, যেটাতে তোমাদের মনে হতে পারে যে আমার নিলে সাবজেক্ট আমি পারবো এবং আমি ভালো স্কোর করতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো, তোমরা সেই সাবজেক্টই নাও। এবার এইটা নিয়ে যদি পড়ো, তাহলে কি হবে, তোমরা বিসিএ করতে পারো, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। দেন তোমরা এমসিএ করতে পারো, এমসিএর পরেতে তোমরা এমটেক করতে পারো, তারপরেতে পিএইচডি তোমরা চাইলে করতেই পারো, কোনো অসুবিধে নেই। যে আর্টস নিয়ে পড়েছি মানে উচ্চ মাধ্যমিকে আমরা সায়েন্সে আসতে পারবো না, এরকমটা কিন্তু কখনোই নয়। তোমরা বিসিএতে সবসময়ই আসতে পারো, সায়েন্স স্ট্রিমেতে বিসিএ তোমরা করতে পারো, কিন্তু তোমাদেরকে ওই বিএমএসএস যে সাবজেক্টটা সেটা কিন্তু তোমাদেরকে রাখতেই হবে। ওটাকে ছাড়া কিন্তু তোমরা সায়েন্স স্ট্রিমেতে কোনোভাবেই আসতে পারবে না। আচ্ছা, এরপরেতে তোমরা যদি মনে করো যে কলেজে তোমরা পড়াতে চাও, তাহলে নেট বা সেট মিনস ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা ইউজিসি কন্ডাক্ট করে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, তার পরীক্ষাটা তোমরা দিতে পারো। আর সেট পরীক্ষা, স্টেট এলিজিবিলিটি টেস্ট, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কন্ডাক্ট করে। এই দুটো পরীক্ষা তোমাদেরকে ক্র্যাক করতে হবে। তারপরেতে তোমাদের যখন জব ইন্টারভিউ হবে, তখন তোমরা যদি গভর্নমেন্ট কলেজের জন্য করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট ফলো করতে হবে। আর যদি তোমরা গভর্নমেন্ট এডেড কলেজগুলোতে চাকরি করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা দেখতে হবে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। সেখানে কিন্তু তখন তোমাকে আর রিটেন কোনো টেস্ট দিতে হবে না, তোমাদেরকে শুধুমাত্র ইন্টারভিউটা দিলেই হবে। এটা কিন্তু শুধু ইন্টারভিউটা দিলেই হবে, এটা কিন্তু তোমার
ডিপেন্ড করবে হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেটস কীরকম। যেরকম পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে তোমার যদি নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস খুব বেশি হয়ে যায় তখন কিন্তু ওরাও আবার একটা রিটেন টেস্ট নেয়, যদিও তুমি নেট বা সেট কোয়ালিফাই করেছো কিন্তু ওরাও আবার কিন্তু একটা রিটেন টেস্ট নেয় টু মিনিমাইজ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস ফর দ্য ইন্টারভিউ। এটা একটা। আর চাকরি তো তোমরা করতেই পারো, পিএসইউতে তোমরা চাকরি করতে পারো, ব্যাংক সে চাকরি করতে পারো, আমরা জাস্ট কিছুক্ষণ আগেই বলে এসেছি, তো জাস্ট সেটা করতে পারো। ব্যাংকে তোমরা ক্লারিক্যাল বা প্রফেশনারি অফিসার, বা তোমরা যদি মনে করো যে অফিসার আইটি এই জাতীয় চাকরি, সেটা তোমার ব্যাংক মানে প্রাইভেট ব্যাংকও হতে পারে, সেখানেতেও তোমরা চাকরি পেতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এমসিএটা করতে হবে, তারপরেতেই কিন্তু এই অফিসার লেভেল এটাতে তোমরা কিন্তু চাকরিটা পাবে, অফিসার আইটি যে জায়গাটা। টিচিং তো তোমরা নেট সেট আমি বলেই দিলাম। আর আইটি ইন্ডাস্ট্রি তো তোমরা যে জায়গাতে তোমরা পড়ছো ঠিক সেই জায়গাতেই কিন্তু তোমরা সেখান থেকেই তোমরা ক্যাম্পাস প্লেসমেন্ট পেতে পারো। এই হলো এটা। এবার তোমাদের একটাই যে তোমরা যদি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়ো, প্লাস যে যে সাবজেক্ট কম্বিনেশান আমরা বললাম বা তোমাদের এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের চাকরি পাওয়ার যে স্কোপটা এটা কিন্তু এখন বেড়ে যাবে। কারণ এই যে সাবজেক্ট এটা কিন্তু একদম প্রফেশনাল সাবজেক্ট, যেটা কিন্তু পাস করলেই যদি একদম রেডি টু জব তোমার কোর্স, এগুলো তুমি চাকরি পেয়েই যাবে সঙ্গে সঙ্গে। জাস্ট তোমার কোর্সটা ঠিকঠাক করে তোমাকে কমপ্লিট করতে হবে। এই বলে আমি কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে তোমাদের পড়লে কি সুবিধে এইটা বলে আমি শেষ করলাম। আরেকজন স্যার আছেন, তিনি তোমাদেরকে এপিএআই মিনস অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি আরও যে কোর্সগুলো রয়েছে সেইগুলোর সাথে আর কি কি সাবজেক্ট কম্বিনেশান নিলে কি হতে পারে সেইগুলোর উপরেতে তোমাদেরকে একটু আলোকপাত করবেন। প্রথমেই তোমাদেরকে অনেক শুভেচ্ছা। সকলে মাধ্যমিক পাশ করে এখন উচ্চ মাধ্যমিক জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছ। সেই অধ্যায়ের মধ্যে দিয়ে তোমরা এখন প্রত্যেকেই ভাবনা চিন্তা করছো যে আমার কোন সাবজেক্ট, কি সাবজেক্ট কম্বিনেশন বা আমার জীবনে একটা প্রকৃত দিশা কিভাবে আমি দেখব, বা কোনটা নিলে আমি জীবনে খুব সহজে খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারবো। কারণ প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে আমরা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবো। আমরা এখন যে যুগটায় দাঁড়িয়ে আছি এই যুগটাকে আমরা বলতে পারি একটা নেক্সট জেনারেশন লার্নিংয়ের যুগ, বা আমরা ভাবতে পারি যে এই যে যুগটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে। তোমরা জানো, তোমরা প্রত্যেকেই হাতে মুঠোর মধ্যে একটা মোবাইল ফোন রোজই ব্যবহার করছো, আর সেই মোবাইল ফোনের মধ্যে দিয়ে তোমাদের কাছে কিন্তু একটা নতুন অধ্যায়, একটা নতুন এজ তোমরা দেখছো। তো আমাদের কাছে জানো, তোমরা অলরেডি শুনেছো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি বা এই ধরনের বিষয়গুলো অলরেডি 2024 সাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের পাঠ্যক্রমের মধ্যে নিয়ে এসছে, কারিকুলামের মধ্যে নিয়ে এসছে, যাতে পরবর্তী প্রজন্মকে সময় উপযোগী করে তোলা যায়। আর এই পরবর্তী প্রজন্মকে তাদের নেক্সট জেনারেশন রিসোর্স বা বলতে গেলে স্মার্টার রিসোর্স তৈরি করার জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপ। আমার মনে হয় স্যার অলরেডি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনস কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমিও বলছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ দ্য ফাউন্ডেশন, ইজ দ্য বেস, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে যে নতুন সাবজেক্টগুলো এসছে সেগুলো কিন্তু এর ওপর ভিত্তি করেই এসছে। অর্থাৎ আমি যেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, যে এআইডিএস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এর ভবিষ্যৎ কী আছে, আর একটা সাইবার সিকিউরিটি, এর ভবিষ্যৎ কী আছে, আর এপিএআই, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর ভবিষ্যৎ কী আছে। প্রথমেই আমরা পৃথকীকরণ করে নিই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি এই দুটি কিন্তু সেট 1-এর বিষয়বস্তু। সেট 1 অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে শুধুমাত্র তাদের জন্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি তারা নিতে পারবে।
আর সেট 2 আর সেট 3 অর্থাৎ হিউম্যানিটিস অ্যান্ড কমার্স এরা যারা পড়াশোনা করবে তারা কিন্তু শুধুমাত্র অ্যাপাই বা অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা নিতে পারবে। অর্থাৎ আমাদের বেসিক্যালি আমরা যেটা নিয়ে এগোবো, তো আমরা প্রথমে সেট 1-এর কম্বিনেশন নিয়ে ডিসকাস করব। তোমরা জানো বর্তমান যে অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেটা অনেক ধরনের ফিউচার কোর্সেস চালু হয়েছে। যারা তোমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দাও বা জেই মেন দাও, বা যারা তোমরা লক্ষ্য রেখেছো যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনাগুলোর দিকে, তোমরা জানো যে আগে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জায়গায় কিন্তু যে কোন সাবজেক্টটা চাহিদা মূল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, সিএসসি অ্যান্ড এআইডিএস, এই দুটো সাবজেক্টের চাহিদা কিন্তু খুব মারাত্মক। তার কারণ হচ্ছে ভবিষ্যতে এগুলোর ওপর চাকরি পাওয়াটা অনেক সহজ, এবং সহজ বিষয়বস্তুটা সহজ নাও হতে পারে, কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু অনেক সহজ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমার এর ওপরে কোনো প্রস্তুতি থাকে তাহলে কিন্তু আমি সহজে সমাজে একটা প্রতিষ্ঠা পেতে পারবো। প্রথমেই বলে রাখি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স পড়ার জন্য তোমার কাছে ম্যাথামেটিক্সটার প্রয়োজন কিন্তু আবশ্যক, এবং ম্যাথামেটিক্সটা ভালো করে পড়তে হবে। ম্যাথামেটিক্সটা ভালো করে পড়লে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সটা বুঝতে তোমাদের সুবিধা হবে। কম্পিউটার বেস সাবজেক্ট তার সাথে রাখলে তো খুবই ভালো হয়, কারণ তুমি যদি জীবনটাকে একদম একটা প্রপার লক্ষ্য রেখে তুমি এগোতে থাকো তাহলে কিন্তু তুমি অনেকটা দূর যেতে পারবে, অর্থাৎ অনেকটা রাইজ করতে পারবে। অর্থাৎ তুমি যদি এখন থেকে ফিক্স করে নাও যে তুমি তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের ওপরেই তুমি তোমার ভবিষ্যৎ পড়াশোনাটা করবে, তাহলে সেখান থেকে তুমি এমনভাবে সাবজেক্ট চয়েস করো যেখানে তোমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সে থেকে তুমি অন্যদের মধ্যে থেকে আরও আলাদা হয়ে উঠতে পারবে এবং অনেক তাড়াতাড়ি এগোতে পারবে কম্প্যারেটিভ টু আদার স্টুডেন্টস। সেক্ষেত্রে সায়েন্স নিলে এই কম্বিনেশনসগুলো কী নিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিতে তোমার সুবিধা হবে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অপশনাল হিসাবে রাখলে তুমি কী কী ফিউচারে সুবিধা পেতে পারো, বা তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সকে মূল জায়গায় রাখলে তুমি কী কী সুবিধা পেতে পারো, আমরা এইগুলো একটু দেখে নেব। প্রথমে আমি বলে রাখি যে বেস্ট প্রবাবল কম্বিনেশন আমার মতে সেটা হচ্ছে, যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে অ্যান্ড ডেটা সায়েন্সটাকে প্রথম লক্ষ্যমাত্রায় রাখি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স প্রথম, সেকেন্ড ম্যাথামেটিক্স, থার্ড স্ট্যাটিস্টিক্স। খুব ইম্পর্টেন্ট, কারণ স্ট্যাটিস্টিক্স ছাড়া আমি ডেটার ইনসাইট ডেভেলপ করতে পারবো না। তাই স্ট্যাটিস্টিক্স জানলে আমি খুব সহজে মেশিন লার্নিং পার্টটাকে তৈরি করতে পারবো। অ্যান্ড দেন আমার ফেভারিট সাবজেক্ট কমস অথবা কোমা, যেটা আমার মনে হয় কমস নেওয়াটাই এখানে ভালো। অর্থাৎ আমার পছন্দের যে কম্বিনেশনটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। যে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সটাকে ফোকাস করে জীবনে এগোতে চাইছো বা কম্পিউটার সায়েন্সটাকে ফোকাস করে জীবনে এগোতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনটা নিলে তারা অন্যদের থেকে যারা পরবর্তীকালে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে একটু এগিয়ে থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই একটা জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার বা জেই মেন দেওয়ার একটা সমস্যা আছে। এই কম্বিনেশনটা নিলে তোমরা গ্র্যাজুয়েশন পড়তে পারবে। এই কম্বিনেশনটা নিলে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্সের উপর এখন প্রচুর জায়গায় মেজর সাবজেক্ট হিসাবে খুলেছে, যেমন জৈন ইউনিভার্সিটি বা collegedunia.com-এ কিন্তু তোমরা এই অপশানসগুলো দেখতে পারবে, যেখান থেকে কোন কোন জায়গা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স অ্যাজ আ মেজর সাবজেক্ট হিসাবে প্রোভাইড করা হচ্ছে। তো সেটাও তোমরা পড়তে পারবে। স্যার যেমন বললেন যে 4 ইয়ার্স মেজর, এনইপি শুরুতে কিন্তু 10+2+4 তোমাদের অনেকটাই অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে, কারণ আগে 10+2+3-তে যে অবস্টেকলসগুলো ছিল সেগুলো 10+2+4-এ কিন্তু একটু মডিফাই হয়ে যাচ্ছে। তো তোমরা একটা ইকুইভ্যালেন্ট জায়গা পাচ্ছ যে তোমরা গেট দেওয়ার সুযোগ পাচ্ছ 10+2+4-এ, যেটা আগে কিন্তু 10+2+3-তে পসিবল ছিল না। অর্থাৎ এই যে জায়গাটা তোমার ফিউচারে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা অনেক শক্তপোক্ত মজবুত, অনেক আগে থেকেই তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কী কী অপশনস এবং কোন কোন জায়গায় কিভাবে সুযোগ সুবিধা আছে। যদি তোমার ফিজিক্সটা খুব ভালো লাগে, অবশ্যই, কারণ ফিজিক্স তোমার অ্যানালিটিক্যাল ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, তাহলে ফিজিক্স, স্ট্যাট, ম্যাথামেটিক্স অ্যান্ড এআইডিএস তুমি এই কম্বিনেশনটা রাখতে পারো। ইটস আ গুড কম্বিনেশন।
কারণ তুমি ফিজিক্সে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্সটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট নয়, এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারডিসিপ্লিনারি। তোমরা যদি দেখো যে প্রতিটা জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সের প্রয়োগ আছে, প্রতিটা সেক্টর, প্রতিটা ক্ষেত্র, বিজনেস থেকে শুরু করে মেডিকেল লাইন থেকে শুরু করে সায়েন্স অ্যান্ড ফ্রিকশনস থেকে শুরু করে প্রতিটা জায়গায় এআই কিন্তু ইউজ হচ্ছে এবং আমরা সকলেই কিন্তু এআই ব্যবহার করতে অভ্যস্ত হয়ে উঠছি। তাহলে যখন তুমি ফিজিক্স নিয়ে স্টাডি করবে তখন তোমার ফার্দার পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এআইডিএস অনেকটাই তোমাকে হেল্প করবে, কারণ তোমার অ্যানালিসিসগুলো আরও অনেক সুবিধাজনক করে দেবে। তুমি নতুন কিছু ভাবতে পারবে, মেশিন থেকে নতুন ইনসাইট ডেভেলপ করতে পারবে, কগনিটিভ থিঙ্কিংটা অনেক ডেভেলপড হবে। যদি তুমি অপশন 2 এআইডিএস, ম্যাথামেটিক্স, স্ট্যাট অ্যান্ড ইভিএসসি, এনভায়রনমেন্টাল সায়েন্স ইভিএসসি যেটা সায়েন্স সেকশনে আছে, এটা একটা মজার কম্বিনেশান। তার কারণ এখনকার দিনে প্রচণ্ড রিসার্চ হচ্ছে এগ্রিকালচার। ভারতবর্ষ যেন সাধারণত একটা এগ্রিকালচার রিলেটেড দেশ, সেখানে কিন্তু এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির ওপর প্রচুর কাজ হচ্ছে এবং চারিদিকে পরিবেশ নিয়ে কিন্তু একটা বড় সাড়া আছে। আর তার ক্ষেত্রে ইনফরমেশন আইওটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু একটা খুব সুন্দর কম্বিনেশনে অনেকগুলো কিন্তু জব রোল বেরোচ্ছে, যে জব রোলগুলো কিন্তু আগামী 2030-র মধ্যে তোমাদের কিন্তু একটা বড় প্রজেকশন দেবে, কারণ তোমরাই আগামী প্রজন্ম যারা 2030-তে গিয়ে জব বা রিসোর্স হিসাবে কিন্তু সমাজে আসবে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বা এনভায়রনমেন্টাল ক্লাইমেট কন্ট্রোল বা মডেলিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রজেক্ট এবং খুব ভালো ভালো কিন্তু জব অপরচুনিটি তোমাদের কাছে আছে। কারণ সবাই আমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ভাবি, সবাই আমরা যদি ডাক্তারির দিকে ভাবি, তাহলে বাকি সেক্টরগুলোও কিন্তু আনএক্সপ্লোর থেকে যাবে। আমরা কিন্তু বাকি সেক্টরগুলো নিয়েও ভাবতে পারি। এটাই আমার মনে হয় যে অনেকটা বুদ্ধিমত্তা হয়, যখন আমি কোনো একটা কম্পিটিশান থেকে পিছিয়ে যাচ্ছি বলবো না, কোনো একটা জায়গা থেকে যদি আমার ধরো তোমার জয়েন্টে বা যেই মেনে তুমি খুব ভালো র্যাঙ্ক করতে পারলে না, তুমি নিজেকে হারিয়ে না ফেলে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার কিন্তু একটা জায়গা পাওয়া যেতে পারে। অর্থাৎ আমরা একটা দিকেই না ভেবে যদি আরও অনেকগুলো দিক কিন্তু আমাদের কাছে খোলা আছে, আমরা সেগুলো নিয়ে ভাবতে পারি। সবচেয়ে বড় কথা, একটা অদ্ভুত কম্বিনেশান যেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো মতো সুযোগ সুবিধা আসতে পারে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে জিওগ্রাফি। বিকজ জিআইএস বা রিমোট সেন্সিংয়ের ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু তুমি যদি স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, ম্যাথ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স নাও, তাহলে সেখান থেকে কিন্তু প্রচুর জায়গা, আমি আবারও বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এরা কিন্তু ইন্টারডিসিপ্লিনারি। তুমি যে কোনো সাবজেক্টের সাথে কম্বাইন করো, দেখো তোমার ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ অনেক বেড়ে যাবে। কারণ আগামী দিনের রিসার্চ, আগামী দিনে এর প্রয়োগ অবশ্যম্ভাবী, আগামী দিনে এটা ছাড়া কিন্তু চলবে না। তাই জন্য কিন্তু প্রতিটা সাবজেক্টের সাথে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসোসিয়েটেড হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা আর্থওয়েক, তার যে ফিউচার প্রেডিকশন, এটাও কিন্তু করা সম্ভব। জিও সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিভিয়াস ডেটাগুলোর উপর বেস করে কিন্তু একটা প্রেডিক্ট করতে সক্ষম। অর্থাৎ এইখানেও কিন্তু তোমার একটা জব অপরচুনিটি আছে। জিও স্ট্যাটিস্টিক্স, জিও সায়েন্স অ্যান্ড জিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু এর একটা সুযোগ খুলে দিচ্ছে। অর্থাৎ এই কম্বিনেশনটাও কিন্তু তোমরা ভাবনা চিন্তা করে দেখতে পারো। যার জিওগ্রাফিতে মারাত্মক ইন্টারেস্ট, যে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চাও, তার সাথে কিন্তু সে অবশ্যই এই কম্বিনেশনটাকে অপ্ট করতে পারো। অর্থাৎ তুমি যে কোনো সাবজেক্টের সাথে প্যারালালি একে রাখতে পারো। এখানে আমি তোমাদেরকে অনেকগুলো কম্বিনেশন দেখতে পাবে তোমরা। প্রতি কটা কম্বিনেশনে আমি কী কী হতে পারে বা কী কী ধরনের কাজ, জব থাকতে পারে, সেইগুলোও কিন্তু আমি বলে দিয়েছি। যেমন ধরুন, এটা নর্মাল কম্বিনেশন, যেটা আমি বলেছি প্রথম কম্বিনেশনটা আমার প্রিয় কম্বিনেশন। তারপরে কম্বিনেশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সাইবার সিকিউরিটিও আছে। তোমরা জানো যে আমরা প্রত্যেক দিন আমাদের ইন্টারনেটে প্রতি একদিনে 24 ট্রিলিয়ন অফ ডেটা বাইটস আমরা তথ্য সঞ্চয় হচ্ছে এবং সেই তথ্যগুলো 3 জায়গায় একসাথে স্টোর হচ্ছে। এবং তথ্যের সুরক্ষা, তুমিও জানো যে আমার তথ্য আমি কাউকে দেবো না, আমার তথ্য সুরক্ষিত থাকুক। তুমিও চাও না তোমার ব্যাংকিংয়ের কোনো ইনফরমেশন অন্য কোনো বন্ধুর কাছে চলে যাক, বা তুমি তথ্যের সুরক্ষা চাইছো। আগামী দিনে তথ্য যত বেশি হবে, তার সুরক্ষার প্রয়োজনও বেশি হবে। সাইবার সিকিউরিটি কিন্তু একটা বড় রোল প্লে করবে। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সাইবার সিকিউরিটি কিন্তু একটা রোল প্লে করবে। আমি পরবর্তীকালে আসছি সাইবার সিকিউরিটির জায়গাটায়। কিন্তু বায়োলজিতেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেমে নেই।
অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি বায়োটেকনোলজি পড়বো বা মাইক্রোবায়োলজি পড়বো বা বায়োলজি নিয়ে আমি পড়াশোনা করব, আগামী দিনে বায়োলজি রিসার্চের ক্ষেত্রেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অনেক অ্যান্ড ডেটা সায়েন্সটা বেশি করে কাজে লাগবে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, বায়োস বা বায়োলজি এবং হেলথ কেয়ার, অর্থাৎ এটা তোমাদের একটা ভোকেশনাল সাবজেক্ট আছে দেখবে, যেটা কিন্তু তোমাকে একটা নেক্সট এজ মাইলেজ দেবে। কারণ এখনকার দিনগুলোতে তোমরা জানো যে হেলথ কেয়ার সিস্টেমে কিন্তু ইন্ডিয়া যথেষ্ট ডেভেলপ করছে এবং প্রচুর হেলথ কেয়ার জবে অপরচুনিটি তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ইন্টিগ্রেশন করলে এটা কিন্তু তোমার আর একটা নতুন জব অপরচুনিটি তৈরি হবে। অর্থাৎ আগামী দিনে তুমি আনপ্যারালাল হয়ে উঠবে, তোমার কোনো কম্পিটিটর থাকবে না সেই জায়গায়, কারণ এই জিনিসগুলো কিন্তু তুমি কম্বাইন করতে পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্সের সাথে ইকোনমিক স্ট্যাটিস্টিক্স, এটা আমার একটা খুব পছন্দের জায়গা। ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অর্গানাইজড রিটেলিং, এটা একটা ভোকেশনাল সাবজেক্ট তোমাদের আছে। তোমরা জানো ভোকেশনাল সাবজেক্টে তোমাদের সুবিধা হচ্ছে নাম্বার তোলার ক্ষেত্রে, কারণ তোমাদের 30 নম্বর থাকে হচ্ছে থিওরি আর 70 নম্বর থাকে হচ্ছে প্র্যাকটিক্যাল। সেক্ষেত্রে তোমরা ভোকেশনাল সাবজেক্টে এখানে অর্গানাইজেশনাল ট্রেড অ্যান্ড এই পার্টটাতে তোমরা অনেকটা নাম্বারও তুলতে পারছো, প্লাস তোমরা একটা নেক্সট এজ মাইলেজ সাবজেক্ট পেতে পারছো ইকোনমিক্স, এআইডিএস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এক্ষেত্রে নম্বরটাও তোমার কাছে কোনো ব্যারিয়ার নয়, আবার অ্যাট দ্য সেম টাইম এক্ষেত্রে তোমার কাছে কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশন দিয়ে তুমি ভালো মতো একটা প্রভাব বিস্তার করতে পারবে। আমি সবকটা কম্বিনেশন, যতগুলো পসিবল কম্বিনেশন হয় এআইডিএসের ওপর আমার এখানে দেখানোও আছে। তোমরা এই কম্বিনেশনসগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারো। প্রত্যেকটা কম্বিনেশনের পরে দেখবে লেখা আছে কার কি অ্যাডভান্টেজ আছে। যেমন দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অলরেডি আমি তোমাদেরকে আগে বলে এসেছি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড জিওগ্রাফি, দুটো ডোমেন তোমার খুলে গেল। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির ওপর কাজ করছো, জিও স্ট্যাটিক্সের ওপর কাজ করছো, দুটো ডোমেন তোমার ওপেন হয়ে যাচ্ছে। প্লাস এআইডিএস তোমাকে আলাদা একটা মাইলেজ দিচ্ছে। অর্থাৎ প্রচুর কোর্সেস বিভিন্ন কলেজগুলোতে, সে তুমি প্রাইভেট কলেজ বলো বা গভর্নমেন্ট কলেজ বলো, বিভিন্ন কলেজগুলোতে প্রচুর কোর্সেস রিওপেন হচ্ছে। তোমার সাবজেক্ট কম্বিনেশন রাখার উদ্দেশ্য তোমাকে বুঝতে হবে তোমার প্যাশনটা। সেই প্যাশনের সাথে তুমি যে কোনো প্যাশনেই যাও না কেন, সব প্যাশনেই দেখবে তোমার কাছে এআইটা খুব এসেনশিয়াল হয়ে উঠছে আগামী দিনে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স, ম্যাথস, স্ট্যাটস, এটা তো আমি বলেইছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োস, কেমিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর বায়োটেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। নাও এগ্রিকালচারের ক্ষেত্রে একটা তোমাদের এগ্রিকালচার সাবজেক্টটাও আছে, এজিআরআই, তার সাথেও তুমি এআইডিএস রাখতে পারো, ইভিএসসিও রাখতে পারো, এবং এজিভিএল, অর্থাৎ এটা একটা ভোকেশনাল সাবজেক্ট আছে। যারা টিপিক্যালি এগ্রিকালচার নিয়ে নিজেকে ফোকাস করতে চাও, আগামী দিনে নিজের একটা ট্রেড তৈরি করতে চাও, নিজের একটা এন্টারপ্রেনারশিপ তৈরি করতে চাও, এবং নিজে যদি কিছু সায়েন্টিফিক এগ্রিকালচার নিয়ে ভাবনা চিন্তা করতে চাও, অনেকেই যারা আছো তোমাদের যাদের এগ্রিকালচারের অপরচুনিটি আছে এবং তারা সেই অপরচুনিটিটাকে আরও গ্রো করতে চাইছো, অনেকেই করে। যারা একটু আমরা সাবাবসের দিকে থাকি, যেখানে আমাদের এগ্রিকালচারের পোটেনশিয়ালিটি আছে, সুযোগ আছে, যেখানে আমরা নতুন কিছু ভাবনা চিন্তা করতে পারি, অর্থাৎ নিউ এজ এগ্রিকালচার নিয়েও যারা চিন্তাভাবনা করছো তারা কিন্তু এটাকে ইনকর্পোরেট করতে পারো। ফিশারিজের ক্ষেত্রেও কিন্তু একটা অপরচুনিটি আছে, অনেকেই ফিশারিজ নিয়ে পড়াশোনা করে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ফিশারিজ সাবজেক্টে অ্যাজ এ মেজর হিসাবেও আছে, মাইনর হিসাবেও আছে। তো এটা নিয়ে কিন্তু ফার্দার স্টাডিজের জন্য কিন্তু তুমি এখানে এআই এর সাথে কম্বিনেশন করতে পারো। এটা ইমার্জিং এবং এআই ড্রিভেন ফিশারি ম্যানেজমেন্ট সম্পর্কে তোমরা প্রত্যেকেই শুনেছো যে ইকোসিস্টেমকে কতটা ব্যালেন্স করার জন্য কাজে লাগে। তো এগুলো প্লাস নিউরো সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু খুবই কাজে লাগে। সাইকোলজির সাথে অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা লার্জ কোলাবোরেশন আছে, যেখানে হিউম্যান ইমোশন ডিটেকশনের ক্ষেত্রেও কিন্তু এবং হিউম্যান বিহেভিয়ারাল অ্যানালিসিসের ক্ষেত্রেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের হেল্প নিচ্ছে সাইকোলজি, সেই জন্য টুল ডেভেলপমেন্টও করছে। সুতরাং যদি তুমি এখনকার দিনে দেখবে হিউম্যান বিহেভিয়ারকে জাজ করা, এবং যেটা তো অনেকে আছে একটা পোর্শন থাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টেও কিন্তু তোমার সাইকোলজিটা থাকলেও একটা কাজ থাকে, প্লাস তোমার ম্যানেজমেন্ট স্কিলটা তুমি পরে ডেভেলপ করে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমার কমিউনিকেশনের এই ব্যাপারটা থাকে। নিউরো সায়েন্সের ক্ষেত্রেও এখন ভালো কাজ করছে। অর্থাৎ প্রতিটা জায়গায় না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স একটা স্টেপ মার্ক দিয়ে রেখে দিয়েছে।
সেই স্টেপ মার্কটার সাথে তোমাকে খালি পাটা মেলাতে হবে ফর তোমার জব রেডি সাবজেক্টের জন্য। ফিউচার স্কোপ, তুমি তো অলরেডি বিটেক, ডেটা সায়েন্স, সিএসসি, তুমি এআই নিয়েও পড়তে পারো, অলরেডি ডেটা সায়েন্স নিয়েও পড়তে পারো। এখন বিসিএ উইথ এআই, বিসিএ উইথ ডেটা সায়েন্স, বিসিএ উইথ মেশিন লার্নিং, এই রকমও প্রসপেক্ট কিন্তু খুলছে। তা তুমি দেখবে যে সমস্ত পপুলার ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই এই স্ট্রিমটা ওপেন করে দিয়েছে, বিসিএ ইন এআই, ইনফ্যাক্ট তারা বিএসসি মেজরও পড়াচ্ছে ম্যাকআউটের আন্ডারে। তো এই ধরনের জায়গাগুলোও আছে। তবে আমি সেক্ষেত্রে বলবো যে মেজর নিয়ে যদি পড়াশোনা করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় প্রথম চয়েস সরকারি জায়গাগুলোকেই রাখা উচিত, পরবর্তীকালে বেসরকারি জায়গায় গেলে ভালো। যেরকম আর কি প্রথম জায়গা থেকে তোমরা আস্তে 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 সেক্ষেত্রে যেটা যার চয়েস, যেটা সুবিধা মতো করবে। এবং বিটেক করলে নিশ্চয়ই অবশ্যই এমটেক করতে পারবে, বিএসসি করলে অবশ্যই এমএসসি করতে পারবে, বিসিএ করলে অবশ্যই এমসিএ করতে পারবে। এই সমস্ত প্রভিশন আছে, এদের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন আছে, পরীক্ষাও আছে। বিটেক করলে এমটেক করার জন্য তুমি অবশ্যই গেট দেবে। বিএসসি করলে এমএসসির জন্য এন্ট্রান্স এক্সামিনেশনে বহু এন্ট্রান্স এক্সামিনেশন আছে। সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি নিজস্ব আগে এন্ট্রান্স এক্সামিনেশন হতো, লাস্ট ফিউ ইয়ার্স ধরে তারা স্কোর মার্কসের বেসিসে নিচ্ছে। এছাড়া অন্যান্য যেমন জেভিয়ার্স আছে, সেখানে এন্ট্রান্স এক্সামিনেশন আছে, প্রচুর জায়গায় এমএসসি আছে। এছাড়াও তুমি বাইরের স্টেটগুলোতে যেতে পারো, সেখানেও আছে, যেমন IIIT, এমকে, এখন বোধহয় ওটা কেরালা ডিজিটাল ইউনিভার্সিটি KDU, সেগুলোও আছে। অনেক পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো সম্পর্কে তুমি নেটেই জানতে পেরে যাবে। এবং আবারও বলছি, বিসিএ করলে এমসিএ করতে পারবে, বিএসসি করলে এমএসসি করতে পারবে, প্লাস এআইডিএস নিয়েও তুমি কিন্তু এখন সমস্ত জায়গায় স্কোপ আছে। কেরিয়ার অপরচুনিটি অবশ্যই এখনকার জায়গায় দাঁড়িয়ে একজন ডেটা সায়েন্টিস্ট কি পে পায়, তুমি একটা কিছুই নয়, গুগলে একটু সার্চ করলেই দেখবে যে স্যালারি অফ আ ডেটা সায়েন্টিস্ট, স্যালারি অফ আ এআই ইঞ্জিনিয়ার, স্যালারি অফ আ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। তাহলে তুমি এই ইঞ্জিনিয়ারিং পার্টে বুঝতেই পারবে এরা কিন্তু সোসাইটিতে একটা হোয়াইট কলার হাইয়েস্ট পেড জব। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই ফিউচার আর্নিং নিয়ে তোমার কোনো চিন্তার জায়গা বা ভাবনা চিন্তার দরকার নেই। যদি তুমি প্রপারভাবে পড়াশোনা করতে পারো তাহলে অবশ্যই তুমি সেখান থেকে জায়গা পাবে। যেটা আমার বলার বক্তব্য হচ্ছে গিয়ে, যখন অনেকজনের দৌড় থেকে যদি একটু বেরিয়ে ভাবনা চিন্তা করতে পারো তাহলে কিন্তু সফলতাটা তোমার জন্য বসে আছে। বিভিন্ন ধরনের জব তোমার কাছে আছে, সেই জবগুলো খুবই প্রচুর জব, মানে যত জব বলবো কমই হবে। এবং প্রতিটা সেগমেন্টে কিন্তু জবের অপরচুনিটি প্রচুর, তোমরা সবাই জানো এটা। অলরেডি 2030-এর মধ্যে টোটাল জবের 69.3% প্রজেক্টেড হচ্ছে যে মেশিন লার্নিং বা এআই এর ওপরে যে কাজগুলো হবে। তো বেসিক্যালি কিন্তু 2027-2030 অর্থাৎ তোমাদের যখন মেনলি জব পাওয়ার জায়গাটায়, তখন কিন্তু এআই ডেটা সায়েন্স কিন্তু খুব গ্রুমিং জায়গায় চলে যাবে। অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে সেই রিসোর্স, তার জন্যই কিন্তু তোমাদেরকে এই সুযোগ সুবিধাটা তৈরি করে দেওয়া হয়েছে, যাতে তোমরা এগুলো পড়ে পরবর্তী জায়গায় নিজেদেরকে দাঁড় করাতে পারো। আর একটা বেস্ট জায়গা সাইবার সিকিউরিটি, যেটা নিয়ে আমি একটুখানি বলেছি তোমাদেরকে, কিন্তু আবারও বলবো সাইবার সিকিউরিটি কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। সাইবার সিকিউরিটির কিন্তু আগামী দিনে অনেকটাই বড় একটা রোল তোমরা দেখতে পাবে, এবং তারও কিন্তু অনেক জব অপরচুনিটি হবে। কারণ যত তুমি ইন্টারনেটে তথ্য ব্যবহার করবে, যত তুমি ইনস্টাগ্রাম করবে, যত তুমি ফেসবুক করবে, যত তুমি হোয়াটসঅ্যাপ করবে, তত তোমার কিন্তু ডেটার সংখ্যা বাড়বে। আর এই তথ্যগুলোকে যদি সুরক্ষা দিতে হয় তাহলে তোমার সাইবার সিকিউরিটির দরকার পড়বে। আর সেই সাইবার সিকিউরিটির দরকার পড়লে তোমরাই হচ্ছে নেক্সট জেনারেশন, যারা কিন্তু এই সিকিউরিটিটা গোটা ভারতবর্ষকে বা প্রোভাইড করতে পারো। সেই জন্য তোমরা সাইবার থ্রেটকে কিভাবে মোকাবিলা করতে হবে সেটা শিখে যদি নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু চাকরি বাকরি বা জবের কোনো অভাব হবে না। সাইবার সিকিউরিটির জন্য কম্বিনেশনস আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, কম্বিনেশনসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা রেখেও দিতে পারো। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা এই কম্বিনেশনসগুলো নিয়ে চিন্তা ভাবনাও করতে পারো, কোথায় কী
কোনটা কিভাবে কাজে লাগবে সেটাও আমি দেখো তলায় ছোট ছোট করে লিখে দিয়েছি। দ্য থিং ইজ দ্যাট তোমাকে খালি এখান থেকে ভাবতে হবে যে আমার প্যাশনটা কোন দিকে, ইফ আই অফ দিস দেন আমি এদিকে কিন্তু যেতে পারবো। যেমন সাইবার সিকিউরিটি ম্যাথস স্ট্যাট কমস, অসাধারণ একটা কম্বিনেশন। তুমি যদি সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চাও, সাইবার সিকিউরিটি ম্যাথ ফিজিক্স কম, সাইবার সিকিউরিটির সাথে ম্যাথটা রাখো, বিকজ ইউ নো দ্যাট মানে তথ্য লুকাতে গেলে তোমার যেটা দরকার সেটা হচ্ছে কি তখন ওই ম্যাথামেটিক্সটাকে একটু দরকার হবে, যেটাকে এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন বলে। তো সেই জায়গা থেকে তোমার এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে। সাইবার সিকিউরিটি আরেকটা দেখবে তোমার আছে, সাইবার সিকিউরিটি ম্যাথ কমস অ্যান্ড ইএলটিভি, ইলেকট্রনিক্স, যেটা তোমাদের ভোকেশনাল সাবজেক্ট হিসাবে আছে। ইলেকট্রনিক্সের নাম্বার তোলা খুব সোজা, তার কারণ ইলেকট্রনিক্স আবারও বলছি 70 নম্বরের প্র্যাকটিক্যাল আর 30 নম্বরের থিওরি। 70 নম্বরের প্র্যাকটিক্যালে তুমি অলরেডি অনেকটাই মাইলেজ পেয়ে থাকছো, 30 নম্বরে তোমাকে থিওরি পরীক্ষা দিতে হচ্ছে, তাও আবার দুটো পার্টে 15-15, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে 15 দিচ্ছ, সেকেন্ড সেমিস্টারে 15 দিচ্ছ। এক্ষেত্রে তোমার মার্কস তোলার জন্য তুমি একে সাইডে রেখে দিতে পারো যে প্লাস ইলেকট্রনিক্স তুমি শিখবেই। সেক্ষেত্রে অনেক তাদের সিলেবাসের মধ্যে দেখবে অনেক ধরনের, মানে ইনফ্যাক্ট মোবাইল রিপেয়ারিং থেকে শুরু করে ছোট ছোট অনেক ধরনের গ্যাজেটস তৈরি করা, প্লাস আইওটির প্রচুর অ্যাপ্লিকেশন তৈরি করা, এগুলো তোমাদের সিলেবাসের মধ্যেই আছে। সেগুলো অর্থাৎ এমবেডেড সিকিউরিটি সিস্টেম যেটা হয় সেটাকে তোমরা তৈরি করতে সক্ষম হবে যদি এই কম্বিনেশনটা নাও। হায়ার স্টাডিজের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি প্রচুর ট্রিপল-আইটি ভাদোদরা বা এগুলি জায়গাতে সাইবার সিকিউরিটি নিয়ে প্রচুর পড়াশোনা হয়, সেখানে তোমরা পড়াশোনা করতে পারো। অর্থাৎ পড়াশোনাটা কিন্তু আমাকে কনসেন্ট্রিক এবং বহির্জগৎ এবং অন্তর্জগৎ দুটোতেই দেখতে হবে, শুধুমাত্র অন্তর্জগতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। অপরচুনিটি আমার কোথায় আছে সেই অপরচুনিটির উপর বেস করে কিন্তু আমাকে দেখতে হবে। যেখানে আমি সাইবার সিকিউরিটি ভালো পড়ানো হয় সেই জায়গাতে আমি, এবং সেখানে স্যার অলরেডি বলেছেন তোমাদের দু ধরনের জিনিস, একটা অন ক্যাম্পাস একটা অফ ক্যাম্পাস, বোথ অফ স্টেটে। যেখানে তোমার অন ক্যাম্পাস বেশি হয় তোমরা সেই কলেজটাকে একটা পাখির চোখ করে তার জন্য যে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নাও, সেই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও। খালি তুমি সাবজেক্টটাকে, তোমার উচ্চ মাধ্যমিকে সাবজেক্ট চয়ন হচ্ছে গিয়ে তোমার ভবিষ্যতের ডাইরেকশনস দেবে। অর্থাৎ তুমি যদি 4টে সাবজেক্ট নাও, তুমি 4টে সাবজেক্টেই কিন্তু সমভাবাপন্ন, অর্থাৎ তুমি 4টে সাবজেক্টেই কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে যে দিকটায় তুমি যেতে চাইছো সেদিকে। অর্থাৎ এটা সিলেক্ট করাটা ক্ষেত্রে তুমি এখানেও বিটেক করতে পারবে, এখানেও তুমি বিসিএ করতে পারবে। সাইবার সিকিউরিটিতে বিসিএ অলরেডি, বিসিএ উইথ সাইবার সিকিউরিটি দের ইজ এ ট্রেড অলরেডি কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রোভাইড করছে। অ্যান্ড এমটেকেও তুমি করতে পারবে, এমটেকও করতে পারো, এমসিও করতে পারো। সাইবার সিকিউরিটিতে কেরিয়ার পাথ প্রচুর, ওকে, অপরচুনিটিও প্রচুর। গ্রোথ 2030-এর মধ্যে তোমরা দেখতে পারবে এই সেক্টরটার গ্রোথ কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং ম্যান্ডেটারি সাবজেক্ট হিসেবে কিন্তু পরবর্তীকালে আসতে চলেছে। তো এক্ষেত্রে সাইবার সিকিউরিটিতে যে ধরনের চাকরি বাকরিগুলো আছে, দেখো জব রোলগুলো আমি ওখানে বলে দিয়েছি। সাইবার সিকিউরিটি অ্যানালিসিস, তোমাদের খুব প্রিয় জিনিস হ্যাকিং, এথিক্যাল হ্যাকিং। তোমাদের খুব ভালো লাগে যে এই আমি একটু হ্যাক করতে পারবো, বাট সেটা এথিক্যাল হওয়া উচিত, এথিক্যাল হ্যাকিংও কিন্তু শেখা যেতে পারে। নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু জব রোল, এতগুলো জব রোল, মানে অর্থাৎ আমার কাছে কিন্তু একটা অপরচুনিটি আছে এরকম না, অপরচুনিটি তোমার কাছে আছে, খালি অপরচুনিটিগুলো তোমাকে দেখতে হবে কী অপরচুনিটি আছে। বিষয় তোমার কাছে আছে, বিষয়গুলো তোমাকে কম্বাইন করতে হবে এবং তোমার প্যাশন, তোমার ইচ্ছার সাথে বিষয়গুলোকে সামঞ্জস্য করে নেওয়াটাই হচ্ছে গিয়ে কিন্তু তোমার কেরিয়ারের একটা নির্দিষ্ট পাথ দেবে। অপশনস তোমাকে দেওয়া আছে, পছন্দটা তোমার, এবং সেক্ষেত্রে তুমি সঠিক পছন্দ করলে তোমার এবং সঠিকভাবে অধ্যাবসায় নিয়ে পড়াশোনা করলে কেউ আটকাতে পারবে না। মানে এরকম নয় যে আমাদের চারপাশে সুযোগ নেই, সুযোগ আছে, সুযোগকে আমাদেরকে ধরতে হয়, গ্র্যাব করতে হবে। অলরেডি সাইবার সিকিউরিটির হিউজ মার্কেট, আমি আবারও বলছি 2025 থেকে 30-এর মধ্যে সাইবার সিকিউরিটিতে প্রচুর সম্ভাবনা তৈরি হবে। এবার আমরা মূলত চলে আসছি আমাদের কমার্সের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ সেট 2, যেখানে আমাদের মূল জায়গা। আমরা শুরুতেই, অর্থাৎ যখন কমার্সে যাচ্ছি তখন আমাদের মনের মধ্যে একটা ব্যাপার থাকে, ওর বাবা সায়েন্স আমার খুব ভয় লাগে, অঙ্ক আমার ভালো লাগে না, আমি কমার্স পড়ব। তো কিন্তু এরকমও নয়, কমার্স যারা পড়ে তারা কিন্তু অঙ্কে মোটামুটি ভালোই হয়। তো সেক্ষেত্রে কমার্সের ছেলেদের, যারা কমার্স প্রকৃতভাবে কমার্স পড়ে বা যারা কমার্স নিয়ে পড়াশোনা করো তোমরা, তাদের কিন্তু অনেকটাই কিন্তু
সোসাইটিতে অনেক বড় জায়গা জুড়ে তারা কাজ করে। এখন আমরা চারিদিকে ধরো কোনো একটা জিনিস কিনলে, তুমি যদি ধরো যে কমার্স মানে তো ব্যবসা বাণিজ্য, এই সংক্রান্ত জিনিস খুব সহজভাবে যদি বুঝি, আচ্ছা তোমার যদি আজকে কোনো একটা বস্তুর দরকার হয়, প্রোডাক্টের দরকার হয়, তো সেই প্রোডাক্টটা তুমি যখন ধরো একটা মোবাইল কিনছো, তো মোবাইলটার দামটা তুমি কিন্তু আগে অনলাইনে দেখে নিচ্ছ। তুমি দোকানে গিয়েও মোবাইল কেনো, কিন্তু বেশিরভাগ সময় মোবাইলটা কিনছো তুমি অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো জায়গা থেকে। এরা কি? এরা হচ্ছে ই কমার্স। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ যে আমার কেনা বেচাটা কিন্তু আর দোকানের হাল খাতায় নেই, আমার কেনা বেচাটা কিন্তু আমার হাতের মধ্যে, মোবাইলের মধ্যে চলে এসছে। খিদে পেয়েছে, রেস্টুরেন্টে গিয়ে খাবার তো খাই, তার আগে জোম্যাটো করে বাড়িতে খাবারটা আনিয়ে নিই, সেটাও একটা ই কমার্স। এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, তখন আমি একটা গাড়ি বুক করছি। অর্থাৎ দেখতে হবে আমার জীবনযাত্রা চেঞ্জ হচ্ছে, আমার জীবনযাত্রার সাথে কিন্তু ই কমার্স জুড়ে যাচ্ছে। আমি আগে খাতা পেন নিয়ে বসে হিসাব করতাম, এখন কিন্তু আমি খাতা পেন নিয়ে বসে হিসাব করছি না, অনলাইনে জিপে করছি, আর তারপরে আমার বাড়িতে প্রোডাক্টটা ডেলিভার হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে সিদ্ধান্তগুলো, যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই ই কমার্সের ব্যবহার প্রচণ্ড পরিমাণে বাড়ছে, তাই স্মার্ট ডিসিশন মেকিংও কিন্তু হচ্ছে। বিজনেস প্রেডিকশান, 2025-এ দাঁড়িয়ে আমার কি বিজনেস হবে, 2030-এ গিয়ে আমার কি বিজনেস হবে, সেটা করা। অটোমেশন, সমস্ত জায়গায় কিন্তু অটোমেশন। পার্সোনালাইজ মার্কেটিং, আমার পছন্দ মতো জিনিস আমাকে সাজেস্ট করা। তোমরা কোনো একটা জিনিস দেখলে সেই জিনিসের মতো আমার পছন্দ মতো জিনিস আমাকে সাজেস্ট করা। এবং চারিপাশে তো ফ্রড আছে, ফ্রড ডিটেকশন। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কীরমভাবে আমি জিনিসগুলোকে পরিকল্পনা করবো। এই যে ধরো তুমি অ্যামাজনে একটা কোনো অর্ডার দিচ্ছ, সেটা তোমার রাজস্থান থেকে তোমার বাড়িতে আসছে, মাঝখানে অনেকগুলো পদক্ষেপ করতে করতে আছে। এই সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে হয়, এই পরিকল্পনা করারও লোক থাকে। ফিনান্সিয়াল ফোরকাস্টিং, এই যে স্টক মার্কেট ওঠানামা, ঠিক আছে, কিভাবে চললে কিভাবে তোমার যেটা তোমাকে যে ফিনান্সিয়াল গাইডেন্স দেয়, ফিনান্সিয়াল গাইডেন্স, এরা কমার্সের যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের যে চিন্তাভাবনাগুলো, এগুলো কিন্তু তোমার কমার্স যারা পড়ছো তাদের ক্ষেত্রে খুব রেলিভেন্ট। তো বেসিক্যালি কমার্সের ক্ষেত্রে কিন্তু সেট 2 এবং সেট 2-এ কিন্তু আমরা এআইডিএস নিতে পারবো না, সেট 2-এ কিন্তু আমরা সাইবার সিকিউরিটি নিতে পারবো না। এটা শুধুমাত্র যারা বিজ্ঞান অর্থাৎ সেট 1 তারাই নিতে পারবো। এখানে আমরা কি নিতে পারবো? অ্যাপাই, যেটা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর অ্যাপ্লিকেশন। আমি তোমাদেরকে বলার আগেই হয়তো তোমরা অনেকটা ব্যবহার করতে শুরু করে দিয়েছো। পরীক্ষার আগে প্রচুর চ্যাটজিপিটি করেছো, পরীক্ষা কিছু জানতে হলে বা কোনো ছবি এডিট করতে হলে প্রচুর অ্যাপ্লিকেশান ইউজ করছো। যে কোনো জায়গায় ক্ষেত্রে কিন্তু ঘিবলি তোমরা তৈরি করেছো, ঘিবলি আর্ট তৈরি করেছো। অর্থাৎ তোমরা বিভিন্নভাবে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন এআই অ্যাপ্লিকেশান ইউজ করছো। অর্থাৎ কমার্সের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে একটা ইন্টিগ্রাল পার্ট অফ হচ্ছে কিন্তু এআই, বিকজ কমার্সে তোমাদের একটা বড় রোল থাকে ডিসিশন মেকিং। এই যে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই বিষয়টি কিন্তু পুরোটাই থাকে হচ্ছে গিয়ে একটা কমার্সের ডিসিশন মেকিংয়ের জায়গায়। অ্যাকাউন্টেন্সি, আমি আগে বলছিলাম অ্যাকাউন্টেন্সি আগে কি ডেবিট ক্রেডিট আমরা যে হিসাবটা করতাম, আগে খাতায় দাগ কেটে কেটে হিসাব করাতে, এখন আর কেউ খাতায় দাগ কেটে হিসাব করে না। এবং কাজটিকে আরও সহজভাবে করার জন্য, আরও ইজিভাবে করার জন্য প্রচুর এআই অ্যাপ্লিকেশনস কিন্তু তোমাদের সামনে আছে। এবং ডেটা ভিজুয়ালাইজ করা, অর্থাৎ তথ্য দেখে বোঝা যে আমার ব্যবসার পরিসংখ্যান বোঝা, তার জন্য যে ইডিএ অর্থাৎ এক্সপ্লয়েটরি ডেটা অ্যানালিসিস দরকার, সেটাও কিন্তু তোমাদের এই অ্যাপাইয়ের মধ্যে শেখানো হচ্ছে। কিভাবে করবে, কীভাবে না করবে, সেটা তোমার কোমাতেও আছে। কোমাতেও কিন্তু এখন যে সিলেবাসটা, সেটাও কিন্তু অনেক সময় উপযোগী সিলেবাস। সেই জায়গায় দাঁড়িয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনেও কিন্তু দেখবে তোমাদের প্রথম দিকে একদম এক্সেলটা নিয়ে খুব জোর দেওয়া আছে। কারণ হচ্ছে তোমাদের যাতে কমার্সে তোমরা এই সমস্ত জায়গা অর্থাৎ যুগোপযোগী, সময় উপযোগী করে তোমার সিলেবাসটা তৈরি হয়েছে, যেটা তোমার এখন বর্তমান যুগে কাজের ক্ষেত্রে লাগবে। এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমার পড়াশোনার মধ্যে সেই জিনিসগুলোকে ইনকর্পোরেট করে দিচ্ছে, যাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পড়ে যে ছেলেটি বেরোবে, সেই ছেলেটি যাতে কোনোভাবে তার
সমস্ত বিষয়ে তার কিছুটা হলেও নলেজ থাকে, সে যেন একদম জানে না বা জিনিসটা কোনো দিন শোনেনি এরকম জায়গায় সে থাকবে না। তুমি এখানে কমার্সের সাথে আমি বলবো কোমাও একটা গুড কম্বিনেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও একটা গুড কম্বিনেশন। এবং সেক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই অ্যাপ্লিকেশন ব্যতীত কিন্তু এখন কিছুই হচ্ছে না। তাই জন্য বেসিক্যালি এআই অ্যাপ্লিকেশন কীভাবে ইউজ করা যায়, এআই টুলস কীভাবে অ্যাক্সেস করতে হয়, সেগুলোই কিন্তু তোমার অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে গাইড করবে। অর্থাৎ এক্ষেত্রে আমার ফেভারিট পছন্দের যে কম্বিনেশানটা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনকর্পোরেট করে, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস ম্যাথামেটিক অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং অ্যাকাউন্টেন্সি, এই যে পার্টগুলো আছে এই চারটে কিন্তু আমার খুব পছন্দের কম্বিনেশন, বিশেষ করে সেট 2 এর জন্য। এছাড়া আমি তোমাকে প্রচুর অপশানস এবার তোমাকে দিয়েছি কিভাবে কি আছে। যেমন অপশানস 1-এ তোমার কাছে আছে বিজনেস অ্যান্ড ফিনান্সের ক্ষেত্রে অ্যাপাই, বিএমবিএস, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিএসটিডি, ঠিক আছে। আর বেসিক্যালি এআই ডেটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যাপাই, বিএমবিএস, কোমা আর স্ট্যাট, যেখানে তোমার অ্যাপাই অ্যান্ড কোমা বোথ আছে, যেখানে তুমি প্রোগ্রামিং দিকে যে কোনো সময় যেতে পারবে এবং তুমি বিসিও করতে পারবে এবং তুমি মানে এআই নিয়েও পড়াশোনা করতে পারবে, বিসিএ এআই নিয়েও পড়াশোনা করতে পারবে, তোমার কাছে প্রচুর অপশান খুলে যাবে। এছাড়া ইকোনমিক্স একটা বড় রোল জায়গা থাকে। ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অ্যাপাই ইজ আ ভেরি গুড কম্বিনেশন। ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, অ্যাপাই অ্যান্ড স্ট্যাট ইজ অলসো আ ভেরি গুড কম্বিনেশন। এখানে আমি সেটা বলিনি কিন্তু, বাট ইটস আ গুড কম্বিনেশন। অ্যাপাই, বিএমএসএস, কোমা, অ্যাকাউন্টেন্সি, এটাও একটা কম্বিনেশন, এটা ক্রিয়েটিভ এআই এর কাজ করবে। এবং নেক্সট তোমাদের ভিজুয়াল আর্টস একটা আছে, অনেকে মিউজিক, ভিজুয়াল আর্টস এগুলোতে প্যাশনেট থাকো। এখন তোমরা জানো যে মিউজিক এডিটিংয়ের জন্য, নয়েজ ক্যান্সেলেশনের জন্য প্রচুর এআই টুলস ইউজ করা হচ্ছে। ওবিএস স্টুডিও থেকে শুরু হয়ে ওবিএস কীভাবে ইন্টারনালি এআই টুল ইউজ করে, যেটাকে ইউজ করে সে নয়েজ ক্যান্সেলেশন করে। তো সেই যারা এই ধরনের জায়গা নিয়ে কাজ করতে চাও, যারা গান বাজনা এগুলোতে অনেক বেশি জায়গা, তোমরা চাইছো গান বাজনায় নিজেদেরকে এনহ্যান্স করতে, তো সেই জায়গা থেকে এআই টুলস শেখাটাও তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা সেগুলো শিখে খুব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের আউটপুটটাকে অনেক এনহ্যান্সভাবে তোমাদেরকে প্রেজেন্ট করতে পারো। এর জন্য এইগুলো শেখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে ফিউচার স্কোপে তোমার কাছে বিসিএ আছে, বিবিএ আছে, কমার্স নিয়ে পড়লে বিবিএ আছে। এখন হয়তো তুমি জানতে পারো তোমরা যে বিবিএ ইন এআই বা বিবিএ উইথ এআই একটা কিন্তু আরেকটা বিবিএ খোলা হয়েছে, যেখানে কিন্তু বিবিএ ফোকাস অন এআই, যেটা ISWBM বা বিভিন্ন জায়গায় কিন্তু বিবিএ ইন এআই খোলা হচ্ছে, বিবিএ ইন ডেটা সায়েন্স খোলা হচ্ছে। এই পার্টগুলো আছে, অর্থাৎ এগুলোতেও তোমরা কিন্তু পড়াশোনা করতে সক্ষম। এখন বিএসসি অনার্স তোমরা এখানে পাবে না, স্ট্যাটিস্টিক্স থাকলে, ইকোনমিক্স থাকলে সেগুলো পেতে পারো। MBA তোমরা করতে পারো, MBA এআই অ্যানালিটিক্সে করতে পারো, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে করতে পারো, প্রচুর সার্টিফিকেশন করতে পারো, প্লাস পাওয়ার বিআই শিখতে পারো, যেটা তোমাদের খুব কাজে লাগতে পারে এবং সেটা দিয়ে তোমরা প্রচুর কিন্তু বাড়িতে বসে ইন্টার্নশিপও করতে পারো। বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং, বিবিএ ইন ই কমার্স, এগুলো কিন্তু প্রচুর অপরচুনিটি খুলে যাচ্ছে। অর্থাৎ বিবিএ, বিসিএ তোমরা মূলত সেই দুটো জায়গাতেই কিন্তু ডমিনেশনের জায়গায় চলে যাবে যদি এআই অ্যান্ড কম্পিউটার সায়েন্স তোমাদের কাছে থাকে সেক্ষেত্রে। অর্থাৎ কমার্সের ছেলেপুলেদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ভবিষ্যৎ কিন্তু আর ওই খাতা আর পেনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, তোমাদেরকে আসতেই হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা তোমাদেরকে আসতেই হবে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমরা স্মার্টার দিকে যাবে, আরও উন্নত কমার্সের একজন ছাত্র হয়ে উঠতে পারবে। জব রোলস প্রচুর, জব রোলস আমি আর এখানে বলছি না, বললাম প্রত্যেক জায়গায়, প্রতিটা সেক্টরে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে যে কোনো সেক্টর বলো, অপরচুনিটি ইজ দেয়ার। ফিনান্স সেক্টর থেকে শুরু করে, প্রোডাক্ট অ্যানালিসিস থেকে শুরু করে, হিউম্যান রিসোর্স থেকে শুরু করে, সব রিটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট থেকে শুরু করে, যেখানে যেখানে কমার্সের জায়গা আছে তোমাদের কিন্তু অপরচুনিটি অনেক আছে। এখন ফিনান্স, ব্যাংকিং, ই কমার্স, রিটেল, লজিস্টিক, প্রত্যেক জায়গায়, ইনফ্যাক্ট হেলথ কেয়ারে তো প্রচুর পরিমাণে আছে। এডুকেশনাল টেকনোলজির ক্ষেত্রে, এডটেকের ক্ষেত্রেও আছে। এন্টারটেনমেন্ট, মিউজিক বা প্রত্যেক কিছুর ক্ষেত্রে কিন্তু যারা ভালো মিউজিক কম্পোজার, যারা ভালো মিউজিকটা যাদের কাছে প্যাশন,
তারাও কিন্তু ভাবনা চিন্তা, ড্রয়িংটা যাদের কাছে প্যাশন তারাও কিন্তু ভাবনা চিন্তা করতে পারো। সেটা আমি আর্টস বা হিউম্যানিটিজের ক্ষেত্রে গিয়ে বলবো। তো একটা তোমাদের কাছে এক্সপেন্ডেড ক্যারিয়ার অপরচুনিটি এখান থেকে তৈরি হবে, এবং কিন্তু একটা এআই কিন্তু তোমাদের একটা ট্রান্সফর্মিং ফিল্ড। আবার বলছি, এআই কিন্তু কোনো বিষয় নয়, এআই কিন্তু ইন্টারডিসিপ্লিনারি, ইউ ক্যান কোলাবোরেট ইট উইথ এনি সাবজেক্ট। ওকে, মিউজিক, ভিজুয়াল আর্টস, প্রতি ক্ষেত্রে। এবার ফাইনালি আমরা চলে আসি হচ্ছে গিয়ে আর্টসের ক্ষেত্রে চলে আসি। বিশেষ আরেকটা জিনিস যেটা আমার খুব আর্টসের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যেটা ফাইনাল যেটা সেট 3-র ক্ষেত্রে যদি আমরা চলে আসি, সেট 3-র ক্ষেত্রে যদি আমরা দেখি, তো আমার কাছে অ্যাপাই আমরা ইউজ করতে পারবো। জার্নালিজম সেট 3-তে আছে। জার্নালিজমের সাথে অ্যাপাই এর কিন্তু একটা গ্রেট কম্বিনেশন আছে। এখানে আমি সেট 3-র ক্ষেত্রে কি কি সাবজেক্ট অ্যান্ড তাদের কি কি কম্বিনেশন, প্রথমে অপশন 1টা আসা যাক। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপাই, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন জেএমসিএন তোমাদের যেটা আছে, বিএমএসএস যেটা আছে বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড ফর সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সোশিওলজি অর সাইকোলজি, দুটোর মধ্যে যে কোনো একটা। এর কিন্তু একটা ইম্প্যাক্টফুল, তোমরা বিএ ইন জার্নালিজম করতে পারো উইথ এআই টুলস, যেখানে বিএসসি ইন জার্নালিজম করতে পারো, বিএসসি ইন ডেটা জার্নালিজম করতে পারো, অবশ্যই এমএ ইন ডিজিটাল মিডিয়া করতে পারো। এক্ষেত্রে কিন্তু জার্নালিজম যেন একটা দারুণ পেশা, এবং তার সাথে কিন্তু কন্টেন্ট রাইটিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, এগুলো কিন্তু ইনকর্পোরেটেড। সো এআই উইল হেল্পস ইউ অ্যা লট। সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা বেশি কিন্তু এআই পাওয়ার্ড নিউজ রুমের ক্ষেত্রে এখন মার্কেট চলছে। অর্থাৎ তোমরা যে দেখো না অনেক সময় যেগুলো এবিপি অনলাইন বা এই ধরনের অনলাইন, এখানে কন্টেন্ট রাইটিং কিন্তু অনেক বেশি, তারা কিন্তু এআই টুলস ইউজ করে এখন কন্টেন্ট রাইটিং করছে, খুব ইজি, তাড়াতাড়ি কন্টেন্ট ক্রিয়েট করছে। কন্টেন্ট অনেক সময় তোমরা দেখতে পাও যে ফেক কন্টেন্ট ক্রিয়েট হয়, নর্মাল কন্টেন্ট ক্রিয়েট হয়। তো সাংবাদিকতার ক্ষেত্রে যা যা প্রয়োজন হয়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এখন প্রচুর জায়গায় প্রচুর কোম্পানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার রাখছে। তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা স্পেশালিস্ট অপরচুনিটি এখানে ক্রিয়েট হবে। আরেকটা যেটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ক্ষেত্রে, অর্থাৎ এখন বড় মাত্রায় একটা কাজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। সেক্ষেত্রে তোমরা বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু অনেক ব্রিটিশ এম্বাসিতেও কিন্তু প্রচুর এর জব রোল আছে। তো এক্ষেত্রে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা রাখতে পারো, বিএমএসএস রাখতে পারো। এবার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা নিয়ে এখানে কাজ করতে পারো, যে ল্যাঙ্গুয়েজ তোমার, আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেক্ষেত্রে ফিলোসফিটা তোমরা রাখতে পারো। এখানে বিএ ইন লিঙ্গুইস্টিকে তোমরা কিন্তু একটা হেল্প পেতে পারো, যেহেতু ল্যাঙ্গুয়েজের একটা ম্যাটার আছে সেই জন্য। নেক্সট অপশান আমাদের ক্রিয়েটিভ এআই, যেগুলো আমি বলছি, অর্থাৎ আমি আবারও বলছিলাম তোমাদেরকে মিউজিকের ভিজুয়াল আর্টস, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা রোল আছে। সাইকোলজির সাথে এআইয়ের কোলাবোরেশন আমি অলরেডি আগে বলেছি, আর্টসেরও সাইকোলজি আছে, তোমরা কিন্তু এখানে সেটা করতে পারো। বিএ ইন ডিজিটাল আর্টস, সেখানে তোমাদের প্লাস ক্রিয়েটিভ টেকনোলজি, এমএ ইন হিউম্যান এআই, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু তোমরা করতে পারো। প্লাস এখানে কিন্তু এআই ইন্টিগ্রেটেড আর্ট ডিজাইনার থেকে শুরু করে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনস ডিজাইনার থেকে শুরু করে প্রচুর জব রোল কিন্তু আছে। প্রত্যেকটা জায়গায় আমি তোমাদেরকে ক্যারিয়ার, সাবজেক্ট কম্বিনেশন, তার কি ক্যারিয়ার আছে সেটা মেনশন করে দিয়েছি। আরও অনেক আমি দিয়ে দিয়েছি, সবকটা আমি এখানে বলছি না। প্রত্যেকটা সাবজেক্ট, তার ফিউচার স্টাডিজ কী করতে পারো আর তার কি ক্যারিয়ার আছে। দেখো এক্ষেত্রে এদিকে দেওয়া আছে এপিআই, পল সায়েন্স, ইকোনমিক্স, বিএমএসএস, খুব ভালো কম্বিনেশন এটা একটা। এখানে তুমি বিএ ইন পলিটিক্যাল সায়েন্সও করতে পারো, ইকোনমিক্সও করতে পারো, আবার তুমি মাস্টার ইন পাবলিক পলিসির ক্ষেত্রেও তুমি যেতে পারো, পিজি ডিপ্লোমা করতে পারো গভর্নেন্সের ওপরে, যেগুলো তোমার ইকোনমিক্স যেহেতু তোমার আছে, পল সায়েন্স যেহেতু আছে, তুমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যেও তুমি যেতে পারো। কারণ ইকোনমিক্স অ্যান্ড পল সায়েন্স থাকলে তুমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তোমার একটা অপরচুনিটি বাড়ে। তার সাথে যদি তুমি এআই ইন্টিগ্রেটেড হও, তাহলে তুমি নিউ এজ পলিসি মেকারের রোল প্লে করতে পারো। দেখো আরেকটা এডুকেশন অ্যান্ড ওয়েলবিংসের ওপরে একটা আছে, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ওয়েলবিং, সাইকোলজি। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি, বিএড এবং এডুকেশন সেক্টরেও কিন্তু আসতে পারি। সো ইটস আ ট্রেন্ড, আমি তোমাদের যেটা বলছি ইটস আ ট্রেন্ড, মানে এআই এডুকেশনেও তুমি যেতে পারো। এছাড়া আমি অনেক জব রোলের কথা তোমাদেরকে বলেছি,
প্রচুর জব অপরচুনিটির কথা তোমাদেরকে বলেছি, প্রচুর জায়গায় কীভাবে শুধুমাত্র সবাই একটা দিকে আমরা দৌড়াই তা নয়, ডাইভার্সিফাইড জায়গা আছে, সমস্ত ডাইভার্সিফাইড জায়গাগুলোকে দেখো, পরিকল্পনা করো, অপরচুনিটি করো, অপশানস তোমার সামনে আছে, পিক করাটা তোমার কাজ। এবং সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু সুযোগ সুবিধা কিন্তু অনেকই আছে। আর এখন কিন্তু বাইরের জগতে চাকরি বাকরির জায়গাটা অনেক ডাইভার্সিফাইড, শুধুমাত্র নির্দিষ্ট জায়গা নয়, অনেকে অনেক ধরনের কিন্তু ভালো চাকরি করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে ফিউচারের জন্য বেস্ট উইশেস আমার আর স্যারের তরফ থেকে, এবং তোমাদের জার্নি খুব হ্যাপি হোক, তোমরা অনেক কিউরিয়াস হও, অনেক বেশি পড়াশোনা করো এবং কিপ অন বিলিভিং, নিজের ওপর সেলফ বিলিভটা রাখো এবং তোমাদের ফিউচারটাকে একটা প্রপার শেপে রাখো। এটা বলেই আমরা শেষ করছি। অ্যান্ড থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা। তোমরা